আসসালামু আলাইকুম। আমি নাজমুল ইসলাম, সহকারী শিক্ষক, ধানীখোলা উচ্চ বিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, শিক্ষক মণ্ডলী, সুধীজন এবং আমার আস্থাভাজন, সবাইকে আমার আজকের এই লাইভ ক্লাস থেকে অর্থাৎ ত্রিশাল অনলাইন স্কুলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি যে পাঠ উপস্থাপন করব সেটা হচ্ছে গণিত, আর শ্রেণী হচ্ছে অষ্টম শ্রেণীর গণিত, অধ্যায় হচ্ছে 3। আর এই তৃতীয় অধ্যায়ে রয়েছে তোমাদের পরিমাপ। আমি তোমাদের এই পরিমাপের সৃজনশীলতা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সৃজনশীল, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সৃজনশীল মানে সৃষ্টিশীল মানে উদ্ভাবনীমূলক চিন্তাধারাই হচ্ছে সৃজনশীল। তো তোমাদের আগে বুঝতে হবে যে সৃজনশীল বিষয়টা কি এবং এই উদ্ভাবনী জিনিসটা কি। সৃজনশীল প্রশ্ন করব আমরা, কিন্তু প্রশ্ন তোমাদের করতে হবে না, প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। এবং প্রশ্নের উত্তরগুলো তোমরা কিভাবে দিবে সেই সম্পর্কে আমি একটু ধারণা দিয়ে রাখি। দেখো, এখানে একটা এইচ লিখলাম, আরেকটা এইচ লিখলাম, আরেকটা এইচ লিখলাম, অর্থাৎ 3টা এইচ লিখলাম। প্রথম এইচ এর অর্থ হচ্ছে হেড, দ্বিতীয় এইচ এর অর্থ হচ্ছে হার্ট, আর তৃতীয় এইচ এর অর্থ হচ্ছে হ্যান্ড। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করো যে সৃজনশীল সম্পর্কে আগে আমি একটু ধারণা দিচ্ছি যে ক নম্বর প্রশ্ন যে থাকে সেটা হচ্ছে হেড অর্থাৎ এইচ। খ নম্বর যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে এইচ প্লাস এইচ, এবং ঘ নম্বরের যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে এইচ প্লাস এইচ প্লাস এইচ। অর্থাৎ তোমাকে বুঝতে হবে প্রথম যে প্রশ্নটা করা হয়েছে ক নম্বর, সেই প্রশ্নটা হচ্ছে জ্ঞানমূলক। এই জ্ঞানমূলকের আনসারটা করতে হবে হেড। হেড অর্থ কি? মাথা। তোমার মাথা থেকে, সম্পূর্ণ মাথা থেকে, ভিতরে আসা যাবে না। জ্ঞানমূলক প্রশ্নটা তোমার মাথা থেকে উত্তর করতে হবে। এরপরে খেয়াল করো, আছে 2 নম্বরে আছে হার্ট, হৃদয়। এই হৃদয় দিয়ে অনুভব করতে হবে তোমার সৃষ্টিশীলতা জিনিসটা কি সেটা উপলব্ধি করতে হবে। তাহলে 2 নম্বরে তোমাকে হেড অর্থাৎ চিন্তাধারা করতে হবে এবং হার্ট হৃদয় দিয়ে সেটা অনুভব করে খ নম্বর প্রশ্নটা লিখতে হবে, অর্থাৎ প্রশ্নটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। আর ঘ নম্বর প্রশ্নটা হচ্ছে এখানে তোমার হেড চিন্তাধারাও থাকবে, এরপরে আছে তোমার হার্ট হৃদয় থাকবে, এরপরে আছে হ্যান্ড
মানে এইবার তোমাকে হ্যান্ড, হাতের দ্বারা, চিন্তার দ্বারা, হার্টের দ্বারা, অর্থাৎ চিন্তা, অনুভব, হাত, এই সব কিছুর সংমিশ্রণে তোমাকে প্রয়োগমূলক প্রশ্নের উত্তর দিতে হবে। এরপরে যে প্রশ্নটা রয়েছে ঘ, এই প্রশ্নটার আনসার করতে হবে। আর এই প্রশ্নটার নাম হচ্ছে চিন্তনমূলক প্রশ্ন। চিন্তনমূলক প্রশ্ন। তাহলে এইবার তোমাকে কি করতে হবে, যে আগের মতন তোমাকে চিন্তা করতে হবে, প্লাস অনুভব করতে হবে, প্লাস সেটা অ্যাপ্লাই করতে হবে, এবং বিস্তারিতভাবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সৃজনশীল ধারণাটা এইভাবে তোমরা চিন্তা করবে। জ্ঞানমূলক প্রশ্নটা শুধু মাথা থেকে দেওয়ার চেষ্টা করবে, অনুধাবনমূলক প্রশ্নটা মাথা প্লাস হার্ট দিয়ে অনুভব করে উত্তর দিবে, এবং প্রয়োগমূলক প্রশ্নের মধ্যে এস প্লাস এস প্লাস এস মানে হার্ট, হেড, হার্ট এবং হ্যান্ড, এই তিনটার ধারা এর উত্তর দিবি। আর চতুর্থ নাম্বার প্রশ্নটা হচ্ছে চিন্তনমূলক প্রশ্ন, এটার উত্তর দিবে মূলত এই তিনটা সংমিশ্রণ করে এবং বিস্তারিত তোমার চিন্তাধারা প্রয়োগ করে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সৃজনশীল সম্পর্কে এখন একটা ধারণা পেয়েছো, সৃজনশীল জিনিসটা কীভাবে আনসার করতে হবে। আর সেই সাথে তোমাদের যেহেতু গণিতের 4টা প্রশ্ন থাকে না, থাকে 2টা প্রশ্ন, 3টা প্রশ্ন। অর্থাৎ প্রথম প্রশ্নটা হচ্ছে তোমার এখানে প্রথম প্রশ্নটাই হবে ক নাম্বার হবে, এটা বাদ যাবে, জ্ঞানমূলক হবে না, এটা হবে অনুধাবনমূলক। অর্থাৎ তোমাকে এখানে প্রথম এই এইচ প্লাস এইচ প্রয়োগ করতে হবে, অর্থাৎ হেড এবং হার্ট এই 2টা কাজে খাড়া করতে হবে প্রথম প্রশ্নেই। আরেকটা কথা বলে রাখি জায়গাটার মতে, যে তোমার যে উদ্দীপকটা থাকবে সেই উদ্দীপকের আলোকে ক নম্বর প্রশ্নটা নাও হতে পারে, এটা উদ্দীপক সংশ্লিষ্ট নাও হতে পারে, এটা বইয়ের যে কোনো স্থান থেকে যে কোনো অধ্যায় থেকে এই প্রশ্নটা হতে পারে। তাই এই প্রশ্নটা তোমাকে চিন্তা এবং যে হার্ট অনুভব করে উত্তর দিতে হবে। গণিতের ক্ষেত্রে অনুধাবন প্রশ্ন দ্বারাই শুরু, এক্ষেত্রে জ্ঞানমূলক কোনো প্রশ্ন নেই। এরপরে যে 2টা প্রশ্ন আছে, 2টা প্রশ্ন হচ্ছে প্রয়োগমূলক, অর্থাৎ খ নম্বর প্রশ্নটা হচ্ছে প্রয়োগ, অর্থাৎ খ নাম্বার প্রশ্নটা হচ্ছে, এটা হচ্ছে ক, গণিতের ক্ষেত্রে ক, এটা হচ্ছে খ, এটা হচ্ছে ঘ। এখানেও তোমার এইচ প্লাস এইচ, এই 3টা এইচ। অর্থাৎ তোমাকে খ নাম্বার প্রশ্নে চিন্তা, হেডের দ্বারা চিন্তা করতে হবে, হার্টের দ্বারা অনুভব করতে হবে, হৃদয় দ্বারা অনুভব করতে হবে, এবং হ্যান্ড দ্বারা অ্যাপ্লাই করতে হবে গণিতের ক্ষেত্রে খ নাম্বার প্রশ্ন। এবং ঘ নাম্বার প্রশ্ন সেম একই, হেড দ্বারা চিন্তা করতে হবে, হার্ট দ্বারা অনুভব করতে হবে, এবং হৃদয় এবং হাত দিয়ে সেটা তোমার প্রয়োগ করতে হবে। তো এই হচ্ছে তোমার প্রয়োগমূলক প্রশ্ন। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ক নম্বর অনুধাবনমূলক প্রশ্ন যেটা, সেটাতে মানবন্টন হচ্ছে 2, এটাতে হচ্ছে 4, এটাতে হচ্ছে 4, অর্থাৎ এই মোট হচ্ছে তোমাদের 10। একটা প্রশ্নের মধ্যে সৃজনশীল 10 নাম্বার গণিতের। এই গণিতের ক্ষেত্রে মূলত তো তোমাদের আজকে যে আমি জিনিসটা পড়াবো পরিমাপ, আমার বিষয়টা হচ্ছে আজকের পরিমাপ, অর্থাৎ কোনো কিছুর মাপ যোগ করাকেই মূলত পরিমাপ বলা হয়। আর সেই মাপটা যদি হয় তোমার বড়, তাহলে বড় একক দ্বারা প্রকাশ করা হয়। যেমন তোমার স্কুল কত দূরে, যদি বেশি দূরে হয় তাহলে সেটা আমরা কিলোমিটার দ্বারা হিসাব করব। যদি স্কুল একেবারে কাছে হয় তাহলে সেটা আমরা মিটারে হিসাব করব। যদি তোমার আরও ছোট জিনিস হিসাব করতে হয় তাহলে সেন্টিমিটারে হিসাব করব। যদি আরও ছোট জিনিস হিসাব করতে হয় তাহলে সেটা মিলিমিটারে আমরা হিসাব করব। তাহলে এই যে হিসাব, এবং এই হিসাব বাদ দিয়ে যদি তুমি বাজারে চাল বা ডাল কিনতে যাও তাহলে সেটা তোমাকে মেপে, অর্থাৎ যদি তুমি বেশি কিনো তাহলে 1 মেট্রিক টন দিবে, মানে 1 মেট্রিক টন দিবে। 1 মেট্রিক টনের পরে আসে তোমার কেজি, তুমি কয় কেজি কিনলে, কেজির পরে আসে তোমার গ্রাম, কত গ্রাম কিনলে, এইভাবে এককগুলো ছোট হইতে থাকে। অর্থাৎ এই
অর্থাৎ এই পদ্ধতিগুলোর নাম হচ্ছে মেট্রিক পদ্ধতি। পৃথিবী জুড়ে এই একই পদ্ধতি চালু রয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, চলো আজকে আমাদের যে সৃজনশীল প্রশ্ন পরিমাপ থেকে করব সেটা হচ্ছে, যে প্রশ্নটা হচ্ছে, উদ্দীপকটা লিখে আমি আগে, যে 60 মিটার দৈর্ঘ্য এবং 40 মিটার প্রস্থ এবং 40 মিটার প্রস্থ বিশিষ্ট 40 মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝে আড়াআড়ি ভাবে 2 মিটার প্রশস্ত, 2 মিটার প্রশস্ত দুইটি রাস্তা আছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদেরকে প্রশ্ন করব, যে ক নম্বর প্রশ্নটা হচ্ছে, তোমাকে আগেই বলছি আমি যে ক নম্বর প্রশ্নটা বইয়ের যে কোনো অধ্যায় থেকে, যে কোনো জায়গা থেকে হতে পারে, অথবা সংশ্লিষ্ট উদ্দীপক থেকেও হতে পারে। তাহলে আমি এখন তোমাদের এই প্রশ্নটা যদি আমি অন্য জায়গা থেকে দেই, ধরো যে তোমার প্রশ্নটা যদি এরকম হয় যে চক্রবৃদ্ধি, অন্য অধ্যায় থেকে নেয়া, চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্রটি লেখ। চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্রটি লেখ। খ নাম্বার প্রশ্ন, রাস্তা দুটির ক্ষেত্রফল কত? রাস্তা দুটির ক্ষেত্রফল কত? ঘ নাম্বার, যে প্রতি বর্গ মিটার 5 টাকা দরে রাস্তা দুটি পাকা করতে কত টাকা খরচ হবে? তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো, আমি প্রশ্নটি লিখেছি যে প্রথম প্রশ্নটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্রটি লেখো। এই উদ্দীপক সংশ্লিষ্ট নয়, এটা বইয়ের অন্য অধ্যায় থেকে নেয়া। আর খ এবং ঘ
অবশ্যই অবশ্যই উদ্দীপক সংশ্লিষ্ট হতে হবে, এর বাইরে করলে হবে না। তাই খ এবং ঘ প্রশ্ন দুটি আমি করেছি উদ্দীপক থেকে, অর্থাৎ রাস্তা দুটির ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে দুটি রাস্তার কথা বলা হয়েছে, আড়াআড়িভাবে একটা মাঠের আড়াআড়িভাবে দুইটা রাস্তা আছে, ওই রাস্তা দুটির ক্ষেত্রফল নির্ণয়ের কথা বলা হয়েছে। এবং ওই রাস্তা দুইটা যদি তুমি পাকা করতে যাও এবং প্রতি বর্গমিটার যদি 5 টাকা খরচ হয়, তাহলে সম্পূর্ণ দুইটি রাস্তা পাকা করতে মোট কত টাকা খরচ হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো আমি একটি চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। প্রথম প্রশ্নটা ছিল কি, প্রথম 1 নম্বর একের ক নম্বর প্রশ্নটা ছিল, ধরো যে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র। তাহলে একবার চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা, এই চক্রবৃদ্ধি মুনাফা ইকুয়াল হচ্ছে যে পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন মাইনাস পি। এখানে 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 পি সমান সমান মূলধন বা আসল যাই বলো, আর হচ্ছে মুনাফার হার বা সুদের হার, মুনাফার হার বা সুদের হার, আর এন হচ্ছে সময়, এন হচ্ছে সময়। এই তোমার ক নম্বর প্রশ্ন শেষ। এখন যাই আমরা খ নম্বর প্রশ্নে। খ নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, যে রাস্তা দুটির ক্ষেত্রফল কত। তার আগে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো যে বলা হয়েছে যে একটা মাঠের কথা বলা হয়েছে, যে মাঠের দৈর্ঘ্য কত আছে, মাঠের দৈর্ঘ্য আছে 60 মিটার, 60 মিটার, মাঠের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ হচ্ছে 40 মিটার। আচ্ছা, এই মাঠের বলতেছে, এই মাঠের ভিতরে আড়াআড়িভাবে 2 মিটার প্রশস্ত বিশিষ্ট দুইটি রাস্তা আছে। খেয়াল করো, দৈর্ঘ্যের দিকে একটা রাস্তা, এই রাস্তাটার প্রশস্ততা কত, প্রশস্ততা হচ্ছে 2 মিটার। আর আড়াআড়িভাবে যেহেতু বলা হচ্ছে, তাহলে এইভাবেও আছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করো ভালো করে যে অঙ্কটা খুব কঠিন না, খুব সহজ অঙ্ক। যে তোমাকে এই যে প্রস্থের দিকে যে রাস্তাটা আছে এবং দৈর্ঘ্যের দিকে যে রাস্তাটা আছে, এই দুইটা রাস্তার মোট ক্ষেত্রফল তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে, যে রাস্তা দুটির ক্ষেত্রফল কত। তাহলে আমরা লিখব যে দৈর্ঘ্য বরাবর রাস্তাটির ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্যের দিকে কত মিটার আছে, 60 মিটার আছে। খেয়াল করো, 60 মিটার আছে, দৈর্ঘ্যের দিকে 60 মিটার আছে। যেহেতু রাস্তাটা এখানে 2 বার ক্রসিং করছে, প্রস্থ 1 বার ক্রস এবং দৈর্ঘ্যে 1 বার ক্রস। এখন যদি আমি হিসেব করি, দৈর্ঘ্যের দিকে সম্পূর্ণটা হিসেব করি এবং প্রস্থের দিকে সম্পূর্ণটা হিসেব করি, তাহলে এই জায়গাটুকু 2 বার হিসাবে আসা যাবে। কাজেই তোমাকে এইটুকের দৈর্ঘ্য কত, প্রশস্ত কত, 2 মিটার, -2 মিটার বাদ দিতে হবে, 2 মিটার বাদ দিতে হবে ইন্টু
এর প্রশস্ত কত? প্রশস্ত হচ্ছে 2 এত বর্গ মিটার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার খেয়াল করো যে 2 মিটার কেন বাদ দিলাম আমি? যদি 2 মিটার বাদ না দিই তাহলে এটা তোমার 2 বার আসা যাবে, দৈর্ঘ্যের দিকে একবার আসা যাবে, প্রস্থের দিকে একবার আসা যাবে, অর্থাৎ এই হিসাবটুকু, এই মাঝখানেরটুকু 2 বার হিসাব আসা যাবে। এজন্যে একবার আমি বাদ দিলাম, অর্থাৎ এর প্রশস্ততা হচ্ছে 2 মিটার। এই 2 মিটার আমি একবার দৈর্ঘ্যের দিকে একবার বাদ দিলাম, পরের বার বাদ দিব না। অথবা তুমি প্রস্থ বরাবর রাস্তাটির ক্ষেত্রফল যদি নির্ণয় করো তাহলে ওটা থেকেও বাদ দিতে পারো, সেম একই ঘটনা ঘটবে, একই উত্তর হবে, আনসার একই হবে। তো বাদ দিলে হবে যে এখানে হবে তোমার সাইডে থেকে 2 বাদ দিলে হবে 58 ইন্টু 2 গুণ করো, 8 দুগুণে 16, আর হাতে হচ্ছে 1, 5 দুগুণে 10 আর 1 11 এত বর্গ মিটার। এটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর রাস্তাটির ক্ষেত্রফল 116 বর্গ মিটার। বাদ দিয়ে কিন্তু ওই একবার এই মাঝখানে একটু বাদ দিয়েই হচ্ছে তোমার 116 বর্গ মিটার, মাঝখানে একটু বাদ। এইবার দেখো যে প্রস্থ বরাবর রাস্তাটির ক্ষেত্রফল, প্রস্থ বরাবর রাস্তাটির ক্ষেত্রফল ইকুয়াল দেখো প্রস্থ বরাবর। এইবার আমি বাদ দিব না, তোমার প্রস্থ কত আছে? 40। প্রস্থের দিকে আছে 40 ইন্টু, আর এই রাস্তাটার প্রশস্ততা আছে 2 বর্গ মিটার। তো গুণ করলে হবে ক্ষেত্রফল, গুণ করলে হবে তোমার 40 দুগুণে 80 বর্গ মিটার। এই হচ্ছে, এইবার কিন্তু আমি বাদ দিলাম না, এইবার আমি সম্পূর্ণ প্রস্থটার হিসেব করলাম। দৈর্ঘ্যের বেলায় বাদ দিছি কিন্তু প্রস্থের বেলায় হিসেব করছি। তুমি প্রস্থের বেলায় হিসেব করবা, দৈর্ঘ্যের বেলা বাদ দিবা, বা দৈর্ঘ্যের বেলায় বাদ দিবা, প্রস্থের বেলায় হিসেব করবা, একবার করলেই হচ্ছে। এখন তুমি লিখতে পারো যে সুতরাং রাস্তা দুটির, তাহলে আমরা দৈর্ঘ্য বরাবর রাস্তাটির ক্ষেত্রফল পাচ্ছি 116 বর্গ মিটার এবং প্রস্থ বরাবর রাস্তাটির ক্ষেত্রফল পাচ্ছি 80 বর্গ মিটার। তাহলে রাস্তাটির মোট ক্ষেত্রফল কত? সুতরাং রাস্তাটির মোট ক্ষেত্রফল, মোট ক্ষেত্রফল সমান সমান দুইটা যোগ করে দিবে, প্রথমটা কত? মিটারে, প্রতি বর্গ মিটারে 5 টাকা, প্রতি বর্গ মিটারে খরচ হয়। প্রতি বর্গ মিটারে রাস্তা দুটি পাকা করতে খরচ হয় 5 টাকা। 5 টাকা। সুতরাং প্রতি মানে 1, তাহলে এখানে তুমি 1 দিতে পারো যে 1 বর্গ মিটারে রাস্তা দুটি পাকা করতে খরচ হয়, মানে 1 বর্গ মিটার রাস্তা পাকা করতে খরচ হয় 5 টাকা। এটা ডাকের মধ্যে বলা আছে যে 1 বর্গ মিটার রাস্তা পাকা করতে খরচ হয় 5 টাকা।
যদি 1 বর্গ মিটার পাকা করতে 5 টাকা খরচ হয়, তাহলে মোট রাস্তার ক্ষেত্রফল কত ছিল? মোট রাস্তার ক্ষেত্রফল ছিল 196 বর্গ মিটার। তাহলে সুতরাং এটা তুমি লিখবা যে খতে পাই, এখানে প্রথমে লিখতে পারো যে খ হতে রাস্তা দুটির মোট ক্ষেত্রফল, রাস্তা দুটির মোট ক্ষেত্রফল 196 বর্গ মিটার। এটা খ হতে প্রাপ্ত। তাহলে সুতরাং এখন খেয়াল করো যে সুতরাং 196 বর্গ মিটারে রাস্তা দুটি পাকা করতে খরচ হয় 5 × 196, 5 × 196 টাকা সমান সমান, এটা যদি আমরা গুণ করি তাহলে হবে 30, আর গুণ করলে হচ্ছে 5 × 6 = 30, 8, 9, 980 টাকা। মূলত এরকমই হবে, 980 টাকা খরচ হয়। তো এই রাস্তা দুটি পাকা করতে মোট খরচ হয়, সুতরাং আনসারটা হবে যে সুতরাং রাস্তা দুটি পাকা করতে মোট খরচ 980 টাকা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা 3টা প্রশ্নই অবশ্যই বুঝতে পারছ। তো তোমরা ভালোভাবে এই সৃজনশীল প্রশ্নগুলো চর্চা করার চেষ্টা করবে, প্রশ্ন তৈরি করবে শিক্ষকরা, এবং সেই বুদ্ধিমত্তা খাটিয়ে তোমরা সেই প্রশ্নগুলোর আনসার করার চেষ্টা করবে আশা করি। আর তোমরা সবাই ভালো থাকবে। এবং আরেকটা পরামর্শ দিয়ে রাখি তোমাদের, যে সরকারের সিদ্ধান্ত হয়েছে, সরকার সিদ্ধান্ত নিয়েছে সারা বাংলাদেশে যত স্কুল আছে, মাদ্রাসা আছে, সকল প্রতিষ্ঠানেই অনলাইন ক্লাস পদ্ধতি চালু করার জন্য। তাই আমি সরকারকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে এই মহতি উদ্যোগ নেওয়ার জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনলাইন ক্লাসগুলো দেখবে, আর এই অনলাইন ক্লাস দেখতে গেলে মূলত খরচের একটা ব্যাপার স্যাপার আছে। তো সেই খরচের হিসাবটা তোমাদের একটু আমি দেই, যে তোমরা কম টাকার মধ্যে কিভাবে এই ক্লাসগুলো দেখতে পাবে। যেহেতু ক্লাস যারা গ্রামের শিক্ষার্থী রয়েছে, দুর্বল শিক্ষার্থী রয়েছে, আর্থিকভাবে দুর্বল, এবং তারা এই ক্লাসগুলো দেখতে পারো না, বিদায় এমবি কিনতে হয়, এমবি কিনলে টাকা লাগে। তোমরা একটা কাজ করবা, এই মোবাইলটা তোমাদের, যে যদি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে, তোমার বাবার বা তোমার মায়ের অ্যান্ড্রয়েড মোবাইল থাকে, তাহলে এই মোবাইলটা নিয়ে যাবা, যেখানে বাংলাদেশের প্রায় সকল জায়গায় ওয়াইফাই আছে, সেই ওয়াইফাই কানেক্ট আছে, ওয়াইফাই কানেক্ট যেখানে আছে সেখানে নিয়ে যাবা। সেখানে নিয়ে যাওয়ার পর যে যারা ওয়াইফাই এটার কন্ট্রোলার, তাদেরকে বলবা যে ভাই আমাকে এই ওয়াইফাই একটু লাইনটা দেন, আমি কয়েকটা ক্লাস ডাউনলোড করে নেই। তোমরা সেই ওয়াইফাই, এটা বললে অবশ্যই তোমাকে লাইন দিবে। তুমি ওয়াইফাই কানেক্ট করে তুমি 1 মাসের ক্লাস অন্ততপক্ষে 20-30টা ক্লাস ডাউনলোড করে তুমি নিবে। এইভাবে তোমরা হেল্প নিতে পারো, খরচ লাগবে না, কোনো টাকা লাগবে না, তাদেরকে টাকা দিতে হবে না, তোমাদেরকে লাইন দিবি। ওয়াইফাই লাইন দিলে তোমরা সেই
ওয়াইফাই এর সাহায্যে ক্লাসগুলো বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন স্কুল থেকে যে ক্লাস তোমার ভালো লাগে সেই ক্লাসগুলো তুমি দেখে দেখে ডাউনলোড করে মোবাইলে রাখবে এবং সেগুলো পরবর্তীতে বাসায় গিয়ে তুমি সেগুলো 1 মাসের ক্লাস তুমি ডাউনলোড করে ফেলবে, সেগুলো তুমি দেখবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।